আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। চলতি বছরের আগস্টের মধ্যে জাতীয় নির্বাচন চায় বিএনপি, পরে স্থানীয় সরকার। শেখ হাসিনার বিচার নিয়ে তাড়াহুড়ো না করার আহ্বান মির্জা ফখরুলের। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার আপিল আবেদনের শুনানি শেষ। কাল রায়, ব্যাংকে জমা আছে টাকা, বললেন আইনজীবী। শতাধিক পণ্যে ভ্যাট আরোপ বাণিজ্য পরিস্থিতি ও মানুষের জীবনযাত্রাকে ঝুঁকির মধ্যে ফেলবে মনে করেন ব্যবসায়ীরা। প্রত্যাহারের দাবি। অপেশাদার আচরণ পুলিশকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছিল, মন্তব্য ডিবি প্রধানের। সন্ত্রাসী দুর্নীতিবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স। এবং লুটপাট চাঁদাবাজি করে কোটি কোটি টাকার মালিক বনে গেছেন সুনামগঞ্জের সাবেক এমপি রতন। অবৈধ সম্পদ অনুসন্ধানে মাঠে নেমেছে দুদক। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। চলতি বছরের জুলাই আগস্টের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দাবি জানিয়ে বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের সুযোগ নেই। গণহত্যাকারী শেখ হাসিনার বিচার নিয়ে তড়িঘড়ি ঠিক হবে না জানিয়ে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে বিচার প্রক্রিয়া চালিয়ে যাবে এবং ন্যায় বিচার নিশ্চিত করা হবে। বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। স্থায়ী কমিটির সবশেষ বৈঠকে সিদ্ধান্ত জানাতে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে হাজির হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আবারও দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন, কালক্ষেপণ করা হলে সুযোগ নিতে পারে ষড়যন্ত্রকারীরা। আমরা মনে করি যে এই বছরই মাঝামাঝি সময়, অর্থাৎ আপনার জুলাই আগস্ট মধ্যেই নির্বাচন সম্ভব। নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে এবং আপনার মোটামুটি একটা স্টেবিলিটি এসছে আপনার গভর্নেন্সের মধ্যে, গভর্নমেন্টের মধ্যে। নির্বাচন সংস্কার সংক্রান্ত যে কমিটি, সেটার মধ্যে রিপোর্ট এসে যাবে, কালকেই দেবে। সুতরাং আমার মনে হয় না যে এটা আমরা আরও বিলম্বিত করার প্রয়োজন আছে, কারণ যত বিলম্ব হচ্ছে ততই রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট আরও বৃদ্ধি পাচ্ছে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিরোধিতা করেন বিএনপি মহাসচিব। বিএনপি জামাতের মধ্যে কোনো টানাপোড়েন নেই বলেও দাবি করেন তিনি। এরকম একটা ক্রিটিক্যাল মোমেন্টে জাতীয় সংসদ নির্বাচন ছাড়া অন্য নির্বাচন করার চিন্তাটা আসে কোত্থেকে? জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচনের কোনো প্রশ্নই ওঠে না, কারণ এখন তো ফোকাসটা পুরো দেশের, পুরো জাতির হচ্ছে আপনার এই জাতীয় সংসদ নির্বাচনের উপরে, এবং ক্রাইসিসটা ওই জায়গাতেই। একদম তৃণমূলের যে লোকাল গভর্নমেন্ট, সেটা তো ইউনিয়ন পরিষদ। তো সেই ইউনিয়ন পরিষদ যদি বাতিলই না করা হয়ে থাকে, তাহলে সেখানে নির্বাচন কিভাবে? রাজনৈতিক সরকার ক্ষমতায় এলে গণহত্যাকারী শেখ হাসিনার বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে এমন আশঙ্কা উড়িয়ে দিয়ে তিনি বলেন, কৃতকর্মের জন্য আওয়ামী লীগকে অবশ্যই শাস্তি পেতে হবে। আমরা এবং জামাতে ইসলাম সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছি, আমাদের উপরে তো অত্যাচারটা সবচেয়ে বেশি হয়েছে। তা আমরা ফ্যাসিস্টদের বিচার করবো না তো কে বিচার করবে? আর যদি আমরা ক্ষমতায় আসি, কে করবে? আর যেটা শুরু হয়েছে, এখান থেকে সরে যাওয়ার কারো কোনো উপায় নেই। অবশ্যই বিচার হবে, কিন্তু আবার বিচার তড়িঘড়িও করা যাবে না। তড়িঘড়ি করলে ওই বিচার কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। সংবাদ সম্মেলনে নিত্যপণ্য ও সেবার উপর ভ্যাট ট্যাক্স বাড়ানোর সমালোচনা করেন মির্জা ফখরুল। তিনি জানান, সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে অন্তর্বর্তী সরকারের কঠোর অবস্থানকে সমর্থন করে তার দল। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করা আপিলের শুনানি শেষ। আগামীকাল রায়ের জন্য দিন ঠিক করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 বিচারপতির আপিল বিভাগ। 4 দিন শুনানি শেষে রায় ঘোষণার জন্য এই দিন ধার্য করা হয়েছে। ভুল প্রক্রিয়ায় করা এই মামলা চলতে পারে না শুনানিতে এমন দাবি করে তা বাতিলের আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা। তারা বলেন, এতিমদের 2 কোটি 10 লাখ টাকা আত্মসাতের অভিযোগে খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছিল। সেই টাকা আদৌ আত্মসাৎ হয়নি।
বরং এফডিআর অ্যাকাউন্টে এখন সে টাকার অঙ্ক দাঁড়িয়েছে প্রায় 9 কোটিতে। শুনানিতে দুদকের আইনজীবী জানান, দুর্নীতি, অনিয়ম ও বিশ্বাস ভঙ্গের কোনো প্রমাণ নেই মামলার নথিপত্রে। 2018 সালের 8 ফেব্রুয়ারি এই মামলায় খালেদা জিয়ার 5 বছর এবং তারেক রহমান সহ অন্য 5 জনের 10 বছর করে কারাদণ্ড হয়। পরে ওই বছরের অক্টোবরে হাইকোর্ট খালেদা জিয়ার সাজা বাড়িয়ে 10 বছর করেন। হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেন বেগম জিয়া। সর্বোচ্চ আদালত থেকে আমরা ন্যায় বিচার পাবো এবং তিনি সহ অন্যান্যরা খালাস পাবেন। এটাই হচ্ছে আজকের এখানের আদেশ মোতাবেক আগামীকালকে জাজমেন্টের দিন ধার্য আছে। লন্ডন ক্লিনিক হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক নানা পরীক্ষা নিরীক্ষা চলছে। আগামী শুক্রবার চিকিৎসার পরবর্তী করণীয় নির্ধারণ করা হতে পারে বলে জানিয়েছেন ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। এদিকে মায়ের দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর দোয়া চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মিজান শাহজাহানের রিপোর্ট। লন্ডনে দ্য ক্লিনিক হাসপাতালের সামনে নিয়মিত ব্রিফিংয়ে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ অগ্রগতি তুলে ধরেন তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। বলেন, বিশেষজ্ঞ ডাক্তাররা নিয়মিত বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করছেন। ওনাকে এখানকার নেফ্রোলজির কনসালটেন্ট, হেপাটোলজি, গ্যাস্ট্রেন্টোলজি এবং লিভার ট্রান্সপ্ল্যান্ট ইন্টেনসিভিস্ট সহ বিভিন্ন বিষয়ের চিকিৎসকরা ওনাকে প্রতিদিনই ওনার স্বাস্থ্য পরীক্ষা করছেন এবং সেই অনুযায়ী পরীক্ষার রিপোর্টের উপর ভিত্তি করে কিছু কিছু বায়োকেমিক্যাল টেস্টও করানো হয়। তার উপর ভিত্তি করে পরবর্তীতে ওনার কিছু চিকিৎসার মধ্যেও বাংলাদেশের চিকিৎসা যা চলতেছিল তার সাথে সাথে পরিবর্তনও কিছু এনেছেন। ডাক্তার জাহিদ জানান, লিভার ও হৃদযন্ত্রের সব রিপোর্ট শুক্রবার নাগাদ হাতে পাওয়া যাবে। এরপরেই ঠিক করা হবে পরবর্তী করণীয়। শুক্রবারের মধ্যে চেষ্টা করবেন যাতে একটা ওনার পরবর্তী চিকিৎসা সম্পর্কে একটা প্ল্যান করা যায়। এখন যেটা প্রয়োজন অতি দ্রুত বা অতি তাড়াতাড়ি যে সমস্ত পরিবর্তন আনা প্রয়োজন সেগুলো আনা হচ্ছে। এদিকে মায়ের পাশে থেকে নিয়মিত চিকিৎসার সার্বিক পরিস্থিতি দেখভাল করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সর্বক্ষণ পাশে আছেন তার 2 ছেলের বউ ডাক্তার জুবাইদা রহমান ও শর্মিলা রহমান। এছাড়াও আছেন 3 নাতনি। মিজান শাহজাহান, ATN বাংলা। সরকারের ভ্যাট ও ট্যাক্স বৃদ্ধির প্রস্তাব দেশের সার্বিক জাতীয় অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন ব্যবসায়ীরা। জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI এর বৈষম্য বিরোধী সংস্কার পরিষদের নেতৃবৃন্দ দাবি করেন, শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত দেশের অর্থনীতির জন্য আত্মঘাতী হবে। ব্যবসায়ী নেতারা আরও বলেন, ভ্যাট বৃদ্ধির ফলে দৈনন্দিন জীবনযাত্রার খরচ আরেক দফা বেড়ে যাবে। আরোপিত ভ্যাট প্রত্যাহার করে সবার সাথে আলোচনার মাধ্যমে তার নির্ধারণের দাবিও জানান ব্যবসায়ীরা। তারা বলেন, শিল্প খাত যখন বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন তখন নতুন করে গ্যাসের দাম বাড়ানো হলে উৎপাদন খরচ বৃদ্ধি পাবে এবং স্থানীয় শিল্প প্রতিযোগিতার সক্ষমতা হারাবে। অংশীজনদের সাথে আলোচনা না করেই মূসক ও সম্পূরক শুল্ক বৃদ্ধি করায় ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। হঠাৎ এক কর আরোপ এবং গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাব দেশের সার্বিক জাতীয় অর্থনীতির উপর প্রচণ্ডভাবে নেতিবাচক প্রভাব ফেলবে। দেশের অর্থনৈতিক কার্যক্রমকে স্বাভাবিক অবস্থায় এগিয়ে নিয়ে যেতে সকলেই সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। সেই সময়ই অস্বাভাবিক হারে মূসক ও সম্পূরক শুল্ক বৃদ্ধির পাশাপাশি গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাব দেশের অর্থনৈতিক অগ্রযাত্রার গতিকে থমকে দিবে। পিলখানা হত্যাকাণ্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের চক্রান্ত ছিল বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী শহীদুল আলম। কারা নির্যাতিত বিটিআর পরিবারের পক্ষে প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জেলবন্দি বিটিআর সদস্যদের মুক্তির দাবি জানিয়ে বলেন, বিগত সরকার প্রহসনমূলক বিচারের মাধ্যমে তাদের শাস্তি দেয়। সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার রায় বাতিল করে জেলবন্দি সকল বিটিআর জওয়ানকে মুক্তি দিয়ে প্রকৃত খুনিদের শাস্তির দাবি জানান। বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিরোধী যেই পিলখানা হত্যাকাণ্ডের রায় হাসিনার সময়ে দেখেছি, সেই রায় যেন বাতিল করা হয়। নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি, সেই বাংলাদেশে এই ধরনের অবিচার কখনোই হবে না।
এবং সকল বিডিআর যাদের প্রতি অন্যায় অবিচারে এইভাবে রাখা হয়েছে তাদেরকে মুক্ত করা হবে, তারপরে একটা সুষ্ঠু তদন্ত হবে। যত বড় সন্ত্রাসী হোক কাউকে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। রাজধানী মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, দুর্নীতিবাজ সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এ সময় পূর্বের অপেশাদার মনোভাব কাটিয়ে পুলিশ তার হারানো মনোবল ফিরে পেয়েছে বলেও দাবি করেন ডিবি প্রধান। আরও জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে সবার আলোচনায় ছিল দেশের আইন শৃঙ্খলা বাহিনীর অপেশাদার আচরণ। বিশেষ করে আন্দোলন দমনে পুলিশের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। এর মধ্যে শীর্ষ সন্ত্রাসীদের মুক্তি এবং পরবর্তী সময়ে ঢাকা সহ দেশের নানা প্রান্তে চুরি, ছিনতাই, ডাকাতি আর চাঁদাবাজি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সম্প্রতি রাজধানীর এলিফ্যান্ট রোডে 2 ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার নেপথ্যে উঠে আসে শীর্ষ সন্ত্রাসীদের নাম। সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিং এর আয়োজন করে ডিবি। এতে ডিবির অতিরিক্ত কমিশনার বলেন, অপেশাদার আচরণ পুলিশকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছিল। জনগণের স্বস্তি ফিরিয়ে আনতে পুলিশ বদ্ধপরিকর বলেও জানান তিনি। বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও ছিনতাইকারীরা মাথাচাড়া দিয়ে উঠেছে। আমি কোনো রক্তচক্ষুকেই ভয় পাই না। ডিবি প্রধান জানান, ছাড়া পাওয়া শীর্ষ সন্ত্রাসীরা পুলিশের নজরদারির মধ্যেই আছে। কোনো সন্ত্রাসী আমাদের আইনের আওতা থেকে রক্ষা পাবে না। সে পিচ্চি হেলাল হোক, সে ইমন হোক, যেই হোক, আমরা আমাদের চেষ্টা অব্যাহত রেখেছি। আইনের আওতায় আমরা অবশ্যই তাদেরকে নিয়ে আসব। জনমনে পুলিশ নিয়ে এখনো নানা জিজ্ঞাসা থাকলেও বাহিনীটি তাদের হারানো মনোবল ফিরে পেয়েছে বলেও দাবি ডিবির অতিরিক্ত কমিশনারের। আমি মনে করি যে পুলিশ তার হারানো মনোবল অবশ্যই ফিরে পেয়েছে। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। চাকরিতে পুনর্বহালের দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন পুলিশের 40তম ব্যাচের বাদ পড়া 321 জন এসআই প্রার্থী। সচিবালয়ের 1 নম্বর গেটের বিপরীত রাস্তায় অনশন করছেন তারা। এর আগে সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে তারা আমরণ অনশনের ঘোষণা দেন। তাদের অভিযোগ, সারদা পুলিশ একাডেমিতে 1 বছর ট্রেনিং করার পর বিভিন্ন থানায় তাদের পোস্টিং দেওয়ার কথা ছিল, কিন্তু তা না করে শৃঙ্খলা ভঙ্গের অজুহাত দেখিয়ে ধাপে ধাপে তাদের বাদ দেওয়া হয়। এমন বাস্তবতায় আবারও পুনর্বহালের দাবিতেই অনশন শুরু করেছেন তারা। এর আগে গত 6 জানুয়ারি তাদের চাকরিতে পুনর্বহালের ব্যাপারে আশ্বস্ত করেছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসমুল গনি। সুনামগঞ্জের আওয়ামী লীগের সাবেক এমপি মোয়াজ্জেম হোসেন রতনের অবৈধ সম্পদের খোঁজে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এরই মধ্যে তার হাওর বিলাস ও পাইল ভিউ নামের 2টি বাড়ি ও তাহিরপুর উপজেলায় বড়ছড়া, চারাগাঁও সহ নানা এলাকায় চাঁদাবাজির বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন কর্মকর্তারা। স্থানীয়রা বলছেন, এমপি হওয়ার পর রতন লুটপাট, চাঁদাবাজি করে হয়েছেন কোটি কোটি টাকার মালিক। সুনামগঞ্জ থেকে পঙ্কজদের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। আওয়ামী লীগের এমপি হয়ে আলাদিনের চেরাগ পেয়েছিলেন সুনামগঞ্জ 1 আসনের সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন। সরকারি ভূমি ও নিরীহ মানুষের জমি দখল, চাঁদাবাজি করে গড়েছেন সম্পদের পাহাড়। স্থানীয়রা জানান, নিজের গ্রাম ধর্মপাশায় 10 কোটি টাকা খরচ করে বিলাসবহুল বাড়ি হাওর বাংলা তৈরি করেছিলেন রতন। এছাড়া সুনামগঞ্জ শহরের মল্লিকপুরে জেলা পুলিশ লাইন্স এলাকায় কিনেছেন কোটি টাকার বাড়ি পায়েল ভিউ। কানাডায় সম্পদ গড়েছেন এমন আলোচনাও আছে তার এলাকায়। নির্বাচনী হলফনামায় সম্পদের তথ্য গোপনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বছরের পর বছর এমপি থাকলেও তার নির্বাচনী এলাকায় হয়নি কোনো উন্নয়ন। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এখন সাবেক এই এমপির নানা অনিয়মের কথা ঘুরছে তার নির্বাচনী এলাকার মানুষের মুখে মুখে। পার্শ্ববর্তী জায়গায় তখনকার সাবেক এমপি মোয়াজ্জেম হোসেন রতন একটা স্কুল শুরু করে আমাদের এই জায়গাটা দখলে নেওয়ার জন্য উনি চাপ প্রয়োগ করে। আমাদের ঘর বাড়িগুলা ভাঙবো, আমাদের গাছগাছালি গুলা কাটছে, আমাদের জায়গাতে মাটি ভরাট করছে। রুট ঘাট ভাঙা, রোডের কোনো কাজই করে না। সে কোটিপতি, লক্ষ লক্ষ টাকা মারছে। জুয়া, ক্যাসিনো ব্যবসা, ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে 2020 সালে রতনকে জিজ্ঞাসাবাদ করে দুদক। নিষেধাজ্ঞা জারি হয় তার বিদেশ যাত্রায়ও। পরে ক্ষমতার জোরে এই অভিযোগ থেকে মুক্তি পান রতন। প্রত্যেকটা শুল্ক স্টেশন থেকে উনি চাঁদা নিতেন, বালু থেকে উনি চাঁদা নিতেন, প্রত্যেক জায়গা থেকেই উনার এরকম একটা
চাঁদা দেওয়ার একটা প্রবণতা ছিল। 5 আগস্টে পট পরিবর্তনের পরে আত্মগোপনে গেলেও টেলিফোনে যোগাযোগ করা হলে এসব অভিযোগ অস্বীকার করেন সাবেক এই সংসদ সদস্য। এগুলো তো কতজনে কত কথাই বলবে, তাই না? আবার যখন আওয়ামী লীগ আসবে মাঠে, ও দেখবেন দৌড়ে ফেলাবে সব। 2008 সাল থেকে 2018 সাল পর্যন্ত আওয়ামী লীগের হয়ে 3 বার সংসদ সদস্যের দায়িত্ব পালন করা রতনের দুর্নীতি অনুসন্ধানে মাঠে নেমেছে দুদক পরিচালক আব্দুল মাজেদের নেতৃত্বে 4 সদস্যের তদন্তকারী দল। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আগামীতে যারা ক্ষমতায় আসবে তারা তরুণ প্রজন্মের ভাষা বুঝতে ব্যর্থ হলে তাদেরও পরিণতি আওয়ামী লীগের মতো হবে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জের চাষারা কেন্দ্রীয় শহীদ মিনারে লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভায় তিনি এ মন্তব্য করেন। আওয়ামী লীগ ছাড়া আগামী নির্বাচন অংশগ্রহণমূলক হবে না, এমনই যারা মনে করছেন তাদের ফ্যাসিবাদের ইন্ধনদাতা বলেও মন্তব্য করেন হাসনাত আব্দুল্লাহ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি এ সময় জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন উপস্থিত ছিলেন। নাটোরের লালপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কিশোরীকে ধর্ষণের অভিযোগে শাহিন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পরিবার জানায় সোমবার বিকেলে ঘাস কাটার সময় লালপুর উপজেলার ডহরশৈলা গ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওই কিশোরীকে একই এলাকার শহীদুল ইসলামের ছেলে শাহিন তুলে নিয়ে ধর্ষণ করে। পরে 999-এ ফোন দিলে পুলিশ শাহিনকে আটক করে। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে রাতে লালপুর থানায় শাহিনের বিরুদ্ধে মামলা করেন। ভরা মৌসুমেও পর্যটক শূন্য সাগরকন্যা কুয়াকাটা। গত 2 বছর ধরে চলা মন্দায় হতাশ পর্যটন খাতে বিনিয়োগকারীরা। এ অবস্থায় কুয়াকাটার আধুনিকায়নে সরকারের বাস্তবমুখী পরিকল্পনার প্রত্যাশা ব্যবসায়ীদের। পটুয়াখালী প্রতিনিধি জাহিদ রিপনের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। সাগরের ঢেউয়ের সাথে সূর্যোদয় আর সূর্যাস্ত দেখতে ভ্রমণ পিপাসুদের কাঙ্ক্ষিত গন্তব্য কুয়াকাটা সমুদ্র সৈকত। অন্য সময়ের তুলনায় শীতের মৌসুমে কয়েকগুণ বেশি পর্যটকের সমাগম হয় এখানে। পদ্মা সেতু এ পর্যটন নগরীর সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে, বেড়েছে দেশি বিদেশি বিনিয়োগ। যদিও সংশ্লিষ্টদের দাবি, গত কয়েক বছর পর্যটকদের উপস্থিতি কমেছে আশঙ্কাজনক হারে। মোটামুটি কোন রকম দিন চলছে আর কি। এমনিতে বন্ধ থাকাকালীন অবস্থায় লোকজন আসে, তখন বেচাকিনি ভালো হয়, কিন্তু এখন লোকজন কম, বেচা বিক্রি কম। এখন বর্তমানে আমাদের সিজন চলে, কিন্তু সিজন অনুযায়ী আমাদের কুয়াকাটার লোকজন একদম জনশূন্য। 2023 এবং 24 সালে একদম ধসই। এর থেকে উত্তরণ করতে হলে আমাদের বিভিন্নভাবে পরিকল্পিতভাবে সাজানো উচিত, যেটা আসলে সরকারিভাবে উদ্যোগ নিলে অনেক ভালো হয় এবং বেসরকারিভাবে উদ্যোগ নিলে অনেকটা ভালো হয়। এ অবস্থায় সরকারের পরিকল্পনার অভাবকে দুষছেন পর্যটন ব্যবসায়ীরা। অন্যান্য অকেশন ডেগুলিতে প্রতি বছর ঈদুল আজহা, ঈদুল ফিতরে উপচে পড়া ভিড় হয়, কিন্তু হোটেল করলেই তো হবে না, পর্যটক আসতে হবে, তাদের সেবা নিশ্চিত করতে হবে। 2025 সালে আমরা আশাবাদী যে আমাদের গেস্ট বাড়বে। আধুনিক ও পর্যটক বান্ধব নগরী গড়ে তুলতে সরকারের নানা উদ্যোগের কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। সি বিচ ঘেঁষে 1.5 কিলোমিটার একটি মেরিন ড্রাইভ এটি কুয়াকাটা পৌরসভা শুরু করেছে। সেই রাস্তাটির কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। আধুনিকায়নে পর্যটকদের পদচারণায় আবার মুখরিত হবে কুয়াকাটা, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ক্লেমন পরিবারের সংযুক্তি হলো নতুন ভ্যারিয়েন্ট ক্লেমন 0। রাজধানী একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে ফিটনেস লাভারদের কথা চিন্তা করেই ক্লেমন এই কোমল পানীয় বাজারে নিয়ে এলো। ক্লেমনের সৌজন্য অ্যাক্টিভ পালস 10 কিলো ম্যারাথনের এক্সপোতে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু করলো ক্লেমন 0। অনুষ্ঠানে ক্লেমন 0 সম্পর্কে আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ডিরেক্টর অপারেশনস সৈয়দ জহুরুল আলম বলেন, ফিটনেস বিষয়ে যাতে কোনো ছাড় দিতে না হয় সে বিষয়ে সুগার ফ্রি লেমন 0 ভূমিকা রাখবে। এ সময় সিএমও মাইদুল ইসলাম ও ক্লেমনের ব্র্যান্ড ম্যানেজার আব্দুল আজিজ সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এবারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। বিদায় বেলায় শক্তিশালী আমেরিকা রেখে যাচ্ছি বলে বক্তব্য দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় সোমবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ভাষণে বাইডেন একথা বলেন। তিনি বলেন, একটি নতুন যুগের সূচনা হয়েছে। সামনের মাস ও বছরগুলোতে নতুন নতুন চ্যালেঞ্জ আসবে। তবু এটা স্পষ্ট, এই প্রশাসন পরবর্তী প্রশাসনকে খুব শক্তিশালী অবস্থানে রেখে যাচ্ছে। বাইডেন বলেন, তিনি যখন হোয়াইট হাউসে প্রবেশ করেছিলেন সে সময়ের তুলনায় যুক্তরাষ্ট্র এখন বেশ শক্তিশালী এবং শত্রুরা এখন অনেক দুর্বল। তিনি দাবি করেন, এমন আমেরিকা রেখে যাওয়া হচ্ছে যেখানে বেশি বন্ধু ও শক্তিশালী জোট রয়েছে। শত্রুরা আরও দুর্বল হয়েছে এবং বেশি চাপে রয়েছে। মার্কিন পররাষ্ট্রনীতি নিয়ে এটিই ছিল বাইডেনের শেষ ভাষণ। আগামী 20 জানুয়ারি নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। টানা 8 দিন ধরে দাবানলে পড়ছে লস অ্যাঞ্জেলেস। কিছু এলাকায় বাতাসের গতি বাড়তে থাকায় আগুন এখনও নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস। আগুন পুড়েছে অন্তত 12,500 বাড়ি। এমন পরিস্থিতিতে সহায়তার হাত বাড়িয়েছে প্রতিবেশী দেশ কানাডা ও মেক্সিকো। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনী প্রস্তুত রাখা হয়েছে। এদিকে বিভিন্ন এনজিও, সামাজিক সংগঠনও আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে। আর জানাচ্ছেন আশকুর রহমান। নিয়ন্ত্রণে আসতে শুরু করেছিল লস অ্যাঞ্জেলেসের দাবানল, তবে বাতাসের গতি বাড়তে থাকায় আবারও তা ছড়িয়ে পড়ছে। আগুন নেভাতে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস কর্মীরা। শহরে এখনো 3টি দাবানল সক্রিয় রয়েছে। এর মধ্যে পশ্চিম অংশে প্যালিসেইডস ও পূর্বে এটনে দাবানলের ভয়াবহতা সবচেয়ে বেশি। ক্ষয়ক্ষতির নিরিখে লস অ্যাঞ্জেলেসের দাবানল মার্কিন ইতিহাসে সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ হতে চলেছে। দাবানলে এরই মধ্যে লস অ্যাঞ্জেলেসের একের পর এক এলাকা পুড়ে গেছে। প্রায় 12,500 বাড়িঘর পুড়ে ছাই হয়ে গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনে এখন পর্যন্ত 135 থেকে 150 বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন নেভাতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস। আকাশ থেকে ফেলা হচ্ছে পানি ও রাসায়নিক। নানা সরঞ্জাম হাতে মাঠে নেমেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। আগুনে সম্পদের ক্ষতির পাশাপাশি মানুষের দুর্দশাও পৌঁছেছে চরমে। আগুন নেভানোর কাজে এরই মধ্যে ক্যালিফোর্নিয়ার আশপাশের 7 অঙ্গরাজ্য থেকে ছুটে এসেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। প্রতিবেশী দেশ কানাডা ও মেক্সিকো সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। আর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা এজেন্সির প্রশাসক ড্যানি ক্রিসওয়েল জানিয়েছেন, আগুন নেভানোর কাজে সহায়তার জন্য সেনা সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে। এদিকে বিভিন্ন এনজিও এবং সামাজিক সংগঠন আগুনে ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এসেছে। টানা 8 দিনের দাবানলে এখন পর্যন্ত অন্তত 24 জনের মৃত্যু হয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের। আশিকুর রহমান, এটিএন বাংলা। এবারে জানিয়ে দিব পার্টেক্স খেলার খবর। ইংলিশ প্রিমিয়ার লিগে রাতে আলাদা ম্যাচে মাঠে নামছে ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। পেপ গার্দিওলার দল মুখোমুখি হবে ব্রেন্টফোর্ডের। লিগ টেবিলের 6 আছে ম্যান সিটি। সবশেষ ম্যাচে ওয়েস্ট হ্যামের বিপক্ষে তারা জিতেছে 4-1 গোলে। আর্লিং হল্যান্ড, ডি ব্রুইনাদের সামনে সুযোগ লিগ টেবিলের সেরা 4-এ জায়গা করে নেওয়া। রাত 1:30টার মুখোমুখি হবে দুদল। এরপর রাত 2টায় লিভারপুল খেলবে নটিংহাম ফরেস্টের বিপক্ষে। 46 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অলওয়েডরা। 40 পয়েন্ট নিয়ে নটিংহামের অবস্থান 3-এ। এদিকে লিগের শেষ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে 2-2 গোলে ড্র করেছে আর্নে স্লটের দল। বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ভবিষ্যতে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে বলে জানালেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। সকালে মিরপুর সিটি ক্লাব মাঠে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের প্রস্তুতির প্রসঙ্গে তিনি বলেন, প্রতিটি জেলা, উপজেলা এবং ইউনিয়নে খেলাধুলা ছড়িয়ে দিতে চান তারা। রিপোর্ট করছেন এস.এম. আশরাফ। শহর থেকে তৃণমূলে খেলাধুলা পৌঁছে দিতেই জিয়া ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন। গত 10 নভেম্বর দেশের 10টি সাংগঠনিক বিভাগে প্রাথমিক পর্বের খেলা শেষে এবার শুরু হচ্ছে চূড়ান্ত পর্ব। 15 জানুয়ারি থেকে ঢাকার 2 ভেন্যু সিটি ক্লাব এবং পুবের গাঁও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে হবে ম্যাচগুলো। ভবিষ্যতে নারীদের নিয়েও টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি রয়েছে তাদের। আমাদের জিয়া ক্রিকেট টুর্নামেন্ট, আমাদের মরুফ আরামত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শেষ হওয়ার পরে আমাদের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে আমরা
মেয়েদের ক্রিকেট কিংবা মেয়েদের ফুটবল যে কোনো একটিকে বাছাই করে, কারণ মেয়েদের ক্রিকেট এবং ফুটবল বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয়। এ সময় ঢাকা উত্তরের আহ্বায়ক বলেন, জনগণ তাদের নির্বাচিত করলে ভবিষ্যতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষজ্ঞ শিক্ষক নিয়োগ দেবার পরিকল্পনা রয়েছে তাদের। দেখা যায় যে স্কুলের একজন স্পোর্টস টিচার থাকে, সে কিন্তু কোনো খেলোয়াড় না, তাকে নর্মালি রেখে দেওয়া, সে সব স্পোর্টসই করে। বাট আমরা এই স্পোর্টসের যে স্কুলের যেই টিচাররা থাকবেন তারা বিভিন্ন ধরনের, যদি কেউ ক্রিকেট হয় তাহলে সে ক্রিকেটার থেকে আসবেন, কেউ যদি ফুটবলার হয় সে ফুটবলার থেকে আসবেন। তাহলে হবে কি স্কুল কলেজগুলোতেও কিন্তু নতুন করে কর্মসংস্থান তৈরি হবে খেলোয়াড়দের জন্য। 19 জানুয়ারি মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে দিবারাত্রির ফাইনালে মুখোমুখি হবে দুদল। আয়োজকরা বলেন, সেরা ক্রিকেটারদের তৈরি করা হবে জাতীয় দলের জন্য। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। চলতি বছরের আগস্টের মধ্যে জাতীয় নির্বাচন চায় বিএনপি, পরে স্থানীয় সরকার। শেখ হাসিনার বিচার নিয়ে তাড়াহুড়ো না করার আহ্বান মির্জা ফখরুলের। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার আপিল আবেদনের শুনানি শেষ, কাল রায়। ব্যাংকে জমা আছে টাকা, বললেন আইনজীবী। শতাধিক পণ্যে ভ্যাট আরোপ বাণিজ্য পরিস্থিতি ও মানুষের জীবনযাত্রাকে ঝুঁকির মধ্যে ফেলবে মনে করেন ব্যবসায়ীরা, প্রত্যাহারের দাবি। অপেশাদার আচরণ পুলিশকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছিল, মন্তব্য ডিবি প্রধানের। সন্ত্রাসী দুর্নীতিবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স। এবং লুটপাট চাঁদাবাজি করে কোটি কোটি টাকার মালিক বনে গেছেন সুনামগঞ্জের সাবেক এমপি রতন। অবৈধ সম্পদ অনুসন্ধানে মাঠে নেমেছে দুদক। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।